আসসালামু আলাইকুম। আজকে আমরা ভ্রমণ করব বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ দুটি শহর, যার একটি থাকবে বাংলাদেশের সবথেকে পরিষ্কার শহর বা পরিচ্ছন্ন শহর, আরেকটি থাকবে বাংলাদেশের সবথেকে অপরিষ্কার শহর বা নোংরা নগরী। আপনারা যদি গুগলে সার্চ করেন বাংলাদেশের সবথেকে পরিষ্কার নগরী বা পরিচ্ছন্ন নগরী এবং বাংলাদেশের সবথেকে অপরিষ্কার নগরী বা নোংরা নগরী, তাহলে যে দুটি শহরের নাম দেখাবে তা আপনারা অবশ্যই অবগত আছেন। যার একটি হচ্ছে রাজশাহী, যেটি হচ্ছে পরিষ্কার নগরী বা পরিচ্ছন্ন নগরী, এবং অপরটি হচ্ছে এই আমাদের প্রিয় শহর বা প্রাণের শহর ঢাকা, যেটি হচ্ছে অপরিষ্কার নগরী বা নোংরা নগরী। তা আজকে আমরা আসলে দেখার চেষ্টা করব যে রাজশাহী আসলে কতটি পরিষ্কার বা পরিচ্ছন্ন নগরী এবং ঢাকা কতটি নোংরা বা অপরিষ্কার নগরী। আর এই আজকের ভিডিওটি শুরু হচ্ছে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে, এবং এই ভিডিওর প্রথম অংশটি থাকবে ঢাকাকে নিয়ে। তো চলুন আজকের এই ভিডিও আমরা শুরু করি ঢাকাকে দিয়ে। ঢাকা আসলে কতটা অপরিষ্কার নগরী বা নোংরা নগরী সেটি আমরা দেখার চেষ্টা করব। এই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনের যে অবস্থা, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যদি আপনি চিন্তা করেন তাহলে মোটামুটি ঠিকই আছে আর কি। এই যে আমি বলবো যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন বাংলাদেশ হিসেবে মোটামুটি মিডিয়াম, যেমন থাকা উচিত তেমনই আছে আর কি। খুব বেশি অপরিষ্কার বা খুব বেশি পরিষ্কার এটা বলা যাবে না আর কি, এটা একটা মধ্যম লেভেলে আর কি। আপনি এটা কিশোরগঞ্জ থেকে আসতেছে, ওরে মানুষজন উপরে, মানুষ আর মানুষ, প্রচুর মানুষ থাকে। এটা হচ্ছে ঢাকা মেগা সিটির চিত্র আর কি। ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে। আর ঢাকা একটা বিশাল মেগা সিটি, সেটি কিন্তু ওই ট্রেনের উপরে দেখলেই কিন্তু বোঝা গেছে ছাদের লোকজন দেখে। আর এখানে এত বেশি পরিমাণ লোকজন থাকে, এখানে পার স্কোয়ার কিলোমিটারে, আচ্ছা এখানে পার স্কোয়ার কিলোমিটারে প্রায় 34,000 জনসংখ্যা বসবাস করে। তার একটা সচিত্র উদাহরণ কিন্তু দেখা গেল ট্রেনের ছাদে দেখে আমরা। আর ঢাকার যে জনসংখ্যা, এটা 2022 সালের সুমারি অনুযায়ী ঢাকা মেট্রোপলিটনের এরিয়া 306 বর্গ কিলোমিটার, আর এখানে জনসংখ্যা 1,27,00,000, যেটি বর্তমানে অর্থাৎ 2025 সালে এসে এটি দাঁড়িয়েছে 2,35,00,000, অর্থাৎ 3 বছরের মধ্যে 1 কোটি বেশি হয়ে গেছে। ঢাকার ভিতরে এক টুকরো শান্তির জায়গা। কাউরান বাজারের এক অংশ, এই যে মাছের বাজার শুরু হয়ে গেল, মাছ কাটাকাটি আর কি জায়গাটা। এই যে কি অবস্থা, সব ট্রেন লাইনের হাত দিয়ে একবার ট্রেনের পাশ দিয়ে রিস্কি নিয়ে বসে আছে। আমরা এই মেগা সিটির আরো একটি মেগা রেলওয়ে স্টেশন ঢাকার, বা বিশেষ করে বাংলাদেশের যে সব থেকে বড় রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছি। আর এই মুহূর্তে আমাদের এই ট্রেনের ভিতরের অবস্থা এরকম, বেশ জনসংখ্যা অনেক বেশি ট্রেনের মধ্যে, যতটা জায়গায় থাকার কথা তার থেকে বেশি হচ্ছে জনসংখ্যায় পরিপূর্ণ আমাদের এই ট্রেন। এই কমলাপুর রেলওয়ে স্টেশনে নেমে পড়লাম, মানুষজন যে যার মতো গন্তব্যে চলে যাবে। আমরা সামনে যেয়ে একটু দেখার চেষ্টা করব আসলে কমলাপুর রেলওয়ে স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্নতাটা আসলে এখন কেমন আছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকলেই কিন্তু এই জায়গাটা এমন দেখায়, গাছগাছালি কিন্তু আছে বেশ ভালোই। আর যদি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলেন তাহলে এখানকার অবস্থা এই একেবারে খারাপ বলা যায় না, ভালোই। আর প্ল্যাটফর্মের এই দিকটা যদি দেখেন তাহলে কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন যে জায়গাটা বলে। এই যে খেয়াল করুন, পুরোটা একবারে নিট অ্যান্ড ক্লিন এই জায়গাটা, একেবারে কমলাপুর রেলওয়ে স্টেশনের অবস্থা খুবই নিট অ্যান্ড ক্লিন দেখাচ্ছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের এক্সিট যে জায়গাটা, এটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তুলনামূলকভাবে। যে পরিমাণ মানুষজন আছে তার থেকে ওনারা নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করছে। আর আমরা এই যে এদিক দিয়ে বের হবো আর কি এখান থেকে। বৃষ্টির কারণে পানি জমছে একটু ভাঙাচোরা রাস্তা হওয়ার কারণে, কিন্তু জায়গাটা কিন্তু বেশ পরিষ্কারই তুলনামূলক, অতটা কাগজপাতি ছাড়ানো ছিটানো নেই এই জায়গায়। কমলাপুর রেলওয়ে স্টেশনের আইকনিক জায়গা আর কি এটি। এই হচ্ছে অবস্থা। আর আমরা যদি এখন বাইরের দিকটা দেখি, এই হচ্ছে এখানকার পরিস্থিতি। নোংরা একটু আধটু কানিকোনার মধ্যে তো থাকেই। আমরা এখন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে বাংলাদেশের বিশেষ করে ঢাকার খুবই জনপ্রিয় একটি বাস, গুরুত্বপূর্ণ একটি বাস বলা যায়, সেটি হচ্ছে 6 নম্বর বাসে যাচ্ছে সামনের দিকে। আর এই বাসের অবস্থা এই যে লোকজন বেশ আছে, ভরা ভরাই আছে। এটা অনেক বড় বাসটি, লোকজনও প্রচুর ধরছে বাসের ভিতরে। এটা ঢাকা তথা বাংলাদেশের 0 পয়েন্ট। এই যে বাংলাদেশের সব জায়গার দূরত্ব এখানে দেওয়া আছে। এটা নূর হোসেন চত্বর বা 0 পয়েন্ট। এর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা এই আমরা না দেখ আমরা 0 পয়েন্ট দেখা শেষ করে সামনের দিকে অগ্রসর হচ্ছি। দেখি সামনের পরিবেশ কেমন। আর এখানকার দোকানপাটে ভাইয়েরা এখন কিন্তু শুরু করলো দোকান খোলা। এখন বাজে 12টার সময় দোকান খুললে হবে চাচা? চাচারা সব 12টার সময় দোকান খুলতেছে। আমার হাতের ডান সাইডে যেটি দেখছেন এটি হচ্ছে গুলিস্তানের গোলাপশাহ মাজার। যারা মাজার পছন্দ করেন তাদের জন্য আইকনিক একটা জায়গা। আর মাজারটা পড়ছে একবারে রাস্তার মাঝখানে। কী কারণে যে রাস্তার মাঝখানে এই মাজার, এটা আপনারাই হয়তো ভালো বলতে পারবেন, আমি অতটুকু জানি না। আর গুলিস্তান বিখ্যাত কিন্তু পকেটমারির জন্য, সহজ কথা। এদিকে সিগন্যাল ছেড়ে দিল, আমি একটু চেক করে দেখি। না, আমার পকেট তো এখনও ঠিক আছে, তার মানে আমি সৌভাগ্যবান। আপনারা আমার এই ভিডিও দেখতে দেখতে যারা এই গুলিস্তানে চলছেন বা চলেন, ওনাদের পকেটগুলো চেক করে দেখেন যে ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি। আর গুলিস্তান কিন্তু এখনও জমেনি, সবেমাত্র দোকানপাট খুলতেছে ওনারা। এই 12টার সময়ও এখন ওনারা দোকানপাট পুরোপুরি রেডি করেনি এখনও। এই হচ্ছে এখানকার পরিস্থিতি। আর যেহেতু বাজার এখনও জমেনি, যার কারণে এই যে রাস্তাঘাটের অবস্থা কতটা নোংরা আপনারাই বলুন আর কি। এটা গুলিস্তানের যে ছেঁড়া ফাটা টাকা বা পুরাতন টাকা, এই যে এখানে জমা দিতে হয়, দিলে ওনারা নতুন টাকা দেন। আবার টাকা এক্সচেঞ্জও করতে পারেন, আবার নতুন টাকাও কিনতে পারেন। এখানে কিছু নতুন নোট আসছে যেগুলো আমি দেখিনি এখনো, এই প্রথম দেখছি। তার মধ্যে হচ্ছে 20 টাকা আছে একটা, আর 50 টাকা, এটা নতুন আসছে। এই হচ্ছে টাকা, ওনারা যে ছেঁড়া ছোটো টাকা সব নিয়ে রাখছে। টাকা কী করবে ওনারা, আমি কিছুই বুঝতেছি না। এই টাকার বিনিময়ে ওনারা টাকা দেয়, চিন্তা করতে হবে। আর কয়েন আছে অনেক, এই যে অনেক পুরাতন কয়েন, এগুলো কালেকশন আর কি, অনেক লোক কালেকশন করে। আমরা এখন গুলিস্তানের কোনো একটা মার্কেটের মধ্যে দিয়ে হাঁটছি, আর পুরাটাই অন্ধকার হয়ে গেছে জায়গাটা। আমার মনে হয় সূর্যের আলো কখনোই এখানে ঢোকে না, তবে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, ভালোই লাগছে। ভাইরা এখন খুললো দোকানপাট। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের বা ঢাকার প্রাণ কেন্দ্র এই গুলিস্তানে। আর এই সাইডে এটা হচ্ছে গুলিস্তানের, এই হচ্ছে বিআরটিসি কাউন্টার। এখান থেকে আরও অন্যান্য গাড়িগুলো ছাড়ে, বিভিন্ন দিকে যায়, বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকে বেশি যায়। আর এখানকার সার্বিক চিত্র একটু দেখায় রাস্তাঘাটের। এই হচ্ছে পরিস্থিতি, এখানে লোকজনের গ্যাদারিং আছে। এই আমরা যদি এই সাইডটা একটু দেখি, এটা একটা বাস টার্মিনাল মতোই বলা যায় আর কি, যেহেতু বিআরটিসি কাউন্টার এখানে। এই হচ্ছে এখানকার অবস্থা, খুব একটা সুখের না কিন্তু জায়গাগুলো। মানুষ পাশে বসে চাটাও খাচ্ছে এরকম একটা নোংরা পরিবেশের মধ্যে।
আর এই সকাল হতেই এই হচ্ছে পরিস্থিতি এই গুলিস্তানের। এই হচ্ছে খাচ্ছেন এখানে সিঙ্গারা, আর এই হচ্ছে পরিবেশ। আমার ডান পাশে দেখা যাচ্ছে এটা হচ্ছে ঢাকার ভিক্টোরিয়া পার্ক, অর্থাৎ সদরঘাটের কাছে আমি এখন। আর তার সাইডটা এই যে দেখুন, এটা হচ্ছে ভিক্টোরিয়া পার্কের পাশের অবস্থা বা সামনের অবস্থাও বলা যায় আর কি। গেটটা ওই যে সামনেই, এটা হচ্ছে ওই ভিক্টোরিয়া পার্কের সামনের অবস্থা। এখানে লেখাই আছে এখানে প্রস্রাব করা নিষেধ, মানে কম এখানে ভালোভাবেই সারা হয় আর কি, বোঝা যাচ্ছে, যার কারণে কর্তৃপক্ষ লিখে রাখছে বাধ্য হয়ে। আমার পিছিয়ে দেখা যাচ্ছে এটাই হচ্ছে কিন্তু সেই সদরঘাট এলাকার ভিক্টোরিয়া পার্ক, কিন্তু এটার নাম একটু আলাদা। এটার নাম লেখা আছে সম্রাট বাহাদুর শাহ জাফর উদ্যান। আর এখানকার পরিবেশ পরিস্থিতি পরিষ্কার পরিচ্ছন্নই আর কি। ওনারা যে পরিচ্ছন্ন কর্মী ওনারা আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, ওনারা বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন এই জায়গাটা। আর ভিতরে অবশ্য এখন ঢুকবো না, ঢোকার ইচ্ছা নেই, না একটু ঢুকি ভিতরটা দেখে আসি কেমন। এই যে এই সাইডে প্রচুর পরিমাণে যে পরিচ্ছন্ন কর্মীরা আছেন, ওনারা সদব্যস্ত আর কি তাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আর এই হচ্ছে পার্কের মূল জায়গাটি। এখানে কিছু ভালো মানুষের থাকার কথা ছিল, কিন্তু আছে সব ওই কেমন টাইপের মানুষ আর কি, আমি আর মুখে না বলি। এদিকে কাগজপাতি ছড়ায় ছিটে রাখছে। আর এদিকে বাহাদুর শাহ পার্ক বা ভিক্টোরিয়া পার্কের অপোজিট সাইডে আছে কবি নজরুল সরকারি কলেজ, এই যে। আর সামনের অবস্থাটা কিন্তু অনেক সুন্দর বলা যায় আর কি, অতটা ময়লা অপরিষ্কার অপরিচ্ছন্ন আমি দেখতে পাচ্ছি না। ফুচকার দোকান আছে, মামা কাগজপাতি বেশ ওইখানেই রাখছে। এই জায়গাটা যতটা অপরিষ্কার মনে হয়েছিল তা কিন্তু না, এখানে হিউজ পরিমাণে একটা মানুষের যাতায়াত এই জায়গাটা, কিন্তু সেই ধরনের অপরিষ্কার আমি আসলে দেখতে পেলাম না। এই বিল্ডিংটা না তারের কারণে দেখা যাচ্ছে না বিল্ডিংয়ের চেয়ার, পুরা ক্যাবেলে একবার পুরা বিল্ডিং, দুইটা তিনটা বিল্ডিংয়ের টেক্সচার বানায় ফেলছে এক ধরনের। $10 টিকিট কেটে আমরা এখন সদরঘাটের মধ্যে এই যে লঞ্চ টার্মিনাল যেটা দেখা যাচ্ছে, এর মধ্যে আবার নৌকাও চলতেছে, গোসলও করতেছে। ওই যে দেখুন, এই পানিতে কি গোসল করা যায়? আচ্ছা, এই যে নোংরা পানিতে গোসল করলেন, গায়ে কিছু হয় না? প্রতিদিন গোসল করেন এই জায়গায়? কিছুই হয় না? ও তো আর কি মাছ ওগুলা? ওই যে নড়তে, ওই যে শাখার মাছ বলে যেগুলো, সেগুলা? তাহলে আপনি প্রতিদিন গোসল করেন, কোনো সমস্যা হয় না? তোমরা গোসল করো নাকি এই জায়গায়? আমরা পানি মহে কিছু হয় না? অসুস্থ হও না? আমরা এখন সদরঘাট লঞ্চ টার্মিনালের পল্টনের উপরে। এখন অবশ্য লোকজন অনেক কম, কারণ এখন লঞ্চ ছাড়ে কম, শুধুমাত্র এরকম একটা সময়। এখন বাজে 1:15। আর লঞ্চ টার্মিনালের যে পরিবেশটা, এই যে দেখুন, ওখান থেকে যথেষ্ট পরিমাণ ময়লা আবর্জনা ফেলতেছে এটার মধ্যে, মাছ খাইতেছে। এগুলা কি মাছ? এগুলো তো সেই শাখার মাছ না কি বলে সেইটা মনে হয়। এই ঢাকার সদরঘাটকে কিন্তু বলা হয় চাঁদপুর, বরিশাল এবং ভোলার প্রবেশদ্বার। এখানকার একটা আলাদা জগৎ, পরিবেশটাই আলাদা আর কি। মানে এখানে আসলে আপনার অফুরন্ত সময় কেটে যাবে, আপনি বুঝতেই পারবেন না। বেশ কর্মচঞ্চল এখানকার মানুষগুলা। এবার মেট্রো রেল ঢাকার আধুনিক জীবনযাত্রার গতি ফেরাতে কিন্তু এই মেট্রো রেলের জুড়ি নেই। তো এখানকার পরিবেশটা একটু দেখায়। আর এই দিকটা অনেক কাদা হয়ে আছে, আর এখানে যে পানি জমছে, এটা হচ্ছে বাংলাদেশ সচিবালয় রেলওয়ে স্টেশন। এখন আমরা উপরে উঠে যাই। এখন আমাদের টিকিট কাটতে হবে। ও মাই গড, এখানে কত মানুষ, কত লাইন।
সর্বনাশ, লাইনের অবস্থাটা কি? মানে ঢাকা যে একটা মেগা সিটি, এখানে যে 2,35,00,000 মানুষ বসবাস করে তার একটি অংশ মাত্র হচ্ছে এটি। অবশেষে স্বপ্নের মেট্রো রেলের টিকিট পেয়ে গেলাম। প্রায় আমরা দাঁড়াইছিলাম এখানে 40 মিনিটের উপরে। আচ্ছা, আমরা এখন প্রবেশ করি। দেবো দেবো ও, থ্যাংক ইউ। এই হচ্ছে ঢাকা শহরের অবস্থা। এখানে আপনি আর কি কি আশা করতে পারেন? তবে হ্যাঁ, এটা একটি দ্রুত গতিশীল যানবাহন, যেটা অল্প সময়ে আপনি এক জায়গা থেকে আরেকটা জায়গায় খুব দ্রুত গতিতে যেতে পারবেন। সামনে একবারে ফাঁকা। Next station is Dhaka University. Next station is Farmgate. দেখি ভাই, আসতে 10 মিনিটের মতো তো লাগলো আর কি। আর আমরা টিকিটের জন্য তো প্রায় 40 মিনিট দাঁড়িয়েছিলাম। আমরা এখন অবস্থান করছি, বলা হয় এটি ঢাকার কেন্দ্রবিন্দু, সেটি হচ্ছে ফার্মগেট এলাকা। তো এই এলাকার পরিস্থিতি আর পরিবেশটা একটু লক্ষ্য করুন। এই যে এখানে ময়লা আবর্জনা আছে, থাকবে এখানেও। এই পুরা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। যদি আমরা একটু ওইদিকে যাই, এটা হচ্ছে ফার্মগেটের এক অংশ, একেবারে ঢাকার কেন্দ্রবিন্দু। এই হচ্ছে রাস্তার ধারের অবস্থা। রাখছে এই যে এখানে নোংরা সব রাখা আছে, কারা যেন ফেলা রাখছে, পরিষ্কারও করে না। আর এদিক দিয়ে যদি যাই, এই এখন হয়তো পরিষ্কার করবে, যে ট্রলিটা নিয়ে আসছে এখানে। আর ওভার ব্রিজের নিচে যথারীতি ঘর সংসার নিয়ে ওনারা বসে আছেন। এই হচ্ছে এখানকার অবস্থা। এখন এই যে কাওরান বাজার, দেখি এখানকার পরিবেশ পরিস্থিতি কেমন। এখানে আলু ভর্তা হচ্ছে, আর এখানকার পরিবেশ এই চাষা ওখানে আরামসে চা বিস্কুট খাচ্ছে। কাওরান বাজারের অবস্থা আসলে কিছু না বলাই ভালো, বা না দেখানোই ভালো আমি মনে করি। তারপরে একটু দেখাতে এলাম। যে বর্জ্য যাচ্ছে, এখানে সব বর্জ্যগুলো রাখা আছে। আর পুরা রাস্তায় তো কাদায় ভরা আর কি। কি পরিস্থিতি, কাদা দেখুন, তো কাদায় ভরা। এখানে শরবত খাওয়া হচ্ছে। আর এখানকার পরিবেশে হাইজিন নামক যে একটা জিনিস আছে, কেমন হয় কেউ জানে না। কেমন লাগছে? এত কিছুর পরেও আমাদের কিন্তু কোনো অভিযোগ নেই, আমরা ভালো আছি। এভাবেই আমরা বাঁচতে শিখে গেছি। এখন আমরা চলে আসছি ঢাকার সবথেকে আকর্ষণীয় যে জায়গা, এবং মনে করা হয় উন্মুক্ত বাতাস গ্রহণের উপযুক্ত জায়গা, সেটি হচ্ছে হাতিরঝিল প্রকল্প। সেখানটায় এই যে, তো এখানে মূলত এই আশেপাশের লোকজন, বিশেষ করে গুলশান বা এদিকে ফার্মগেট, কাওরান বাজার, আহুদাউনধারের লোকজন এখানে
উন্মুক্ত বাতাস খেতে, একেবারে ফ্রেশ বাতাস খেতে এখানে আসে। আসলে কতটা ফ্রেশ যে আসছে এখানে সেই জানে। এখন আমি দাঁড়িয়ে আছি হাতিরঝিল ওয়াটার ট্যাক্সি, ঠিক সেটার কাউন্টারের সামনে। টিকিট কাটছি 40 টাকা। এখান থেকে এই কারওয়ান বাজার মোড় বলে এটা, এখান থেকে গুলশান 1 পর্যন্ত 40 টাকা ভাড়া নিয়েছে। আর এই হচ্ছে ভিতরের অবস্থা, আর এই হচ্ছে কাউন্টার। একটা মনে হয় দাঁড়ায় আছে, দেখে একটু ভিতরে যাই। ঢাকা শহরে যে কয়েকটি আধুনিক ব্যবস্থা তার মধ্যে এটিও কিন্তু একটি, অনেক দ্রুত যাওয়ার জন্য আর আলাদা একটা ফিলও পাওয়া যায়। এবার পানির উপরে আপনি একটা ট্যাক্সি দিয়ে যাচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়, খুব চমৎকার আমি মনে করি। এখানে যে অনেকগুলা ওয়াটার ট্যাক্সি আছে। আর হাতিরঝিলের পানির যে অবস্থা, এই যে পানি আমার কাছে অনেকটা মোবিলের মতো মনে হচ্ছে। পানি কি অবস্থায় যে দেখুন, এখানে যদি কেউ গোসল করে নির্ঘাত তার গা থেকে চামড়া খসে পড়বে, আমি শিওর। একবারে মোবিল, মানে এখান থেকে নিয়ে মোবিলের মধ্যে রাখা যাবে। এটা মানে কেউ বুঝতেই পারবে না যে এটা পানি না মোবিল, যদি দুইটা এক জায়গায় রাখা হয়। এদিকে গুলশান, গুলশানের দিকে যাবে হয়তো বা। আরে হাতির পরিস্থিতি, হাতির ঝিলকে অনেক সুন্দর করে রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু হাতির ঝিল হচ্ছে ঢাকার একটা অভিশাপ এখন। যে দুর্গন্ধ ছড়ায় এখান থেকে, যারা উন্মুক্ত বাতাস নিতে আসে এখানে, উল্টা আরও বিষাক্ত বাতাস গ্রহণ করে চলে যায়। ভয়ঙ্কর অবস্থা। আমার মনে হয় এখানে না আসাই উচিত। আরে একেবারে বাস, মানে প্রাইভেট কারগুলোতে যেমন মিউজিক থাকে ঠিক সেরকম ধরনের। এই যে আসছে, বাহ। মানে এখানে পুরো একটা দুর্গন্ধ হয় জায়গা, সেটার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। অধিকাংশ মানুষের নাক মুখটাও আটকায় রাখছে। আর যারা নিয়মিত যাতায়াত করে দিক দিয়ে তাদেরকে তো ব্যাপারই না কোনো, প্রতিনিয়ত এই ঘেরা নিতে নিতে ওনারা অভ্যস্ত। এটা হচ্ছে গুলশান 1 নম্বর সার্কেল। মনে করা হয় বাংলাদেশ তথা ঢাকার সবথেকে সুন্দরতম জায়গা, পরিষ্কার পরিচ্ছন্নতম জায়গা। তো সেখানে কি অবস্থা এটা আমরা একটু দেখি। এখানে দেখেন, এই যে এখানে ভাঙাচোরা, এর মধ্যে ময়লা আবর্জনা সব ফেলায় রাখছে। এখানে ওই যে এইগুলা এখানকার অবস্থা, ময়লা আবর্জনা। নিজের বসতে বিড়ি সিগারেট। এবার এই গুলশান চাকা, এটা হচ্ছে গুলশানের আরেকটি চত্বর 2 নাম্বার, সেটির পাশে। তো এই জায়গাটাও আমরা দেখব যে কি পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথমে এখান দিয়ে শুরু করি। এখানকার অবস্থা এই যে ময়লা আবর্জনা সব ফেলে রাখছে এখানে। এইদিকে গুলশান 2 নম্বর চত্বরের পাশেই এইখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে। কেউ আসলে ইংলিশটা মেনটেন করে না, এটা 100-তে 100। গুলশান 2-এর আমার পিছিয়ে যে দোকানটা দেখা যাচ্ছে, যেখান থেকে এই দুধ চাটা খাচ্ছি, যারা গুলশান 2-এ আসেন এবং চেনেন জানেন, এই দোকানের চা কিন্তু অবশ্যই খান। চাটা বেশ ভালোই লাগে, খাওয়া যেতে পারে আর কি। 20 টাকা দাম, বেশ সুন্দর। আর আশপাশটার পরিবেশ, এই যে ক্লিনিং কিন্তু ভালোই হচ্ছে। আমি এখন অবস্থান করছি বনানীর মূল যে সড়ক, সেটি হচ্ছে কামাল আতাতুর্ক
যে সড়ক, পাশে দাঁড়িয়ে আছে অনেক সুউচ্চ সুউচ্চ ভবন। এই যে দেখুন, আর এখানকার অবস্থা যদি দেখেন, ওখান থেকে মোটামুটি এই যে মেন সড়ক হচ্ছে এটি। ফুটপাতের ধার দিয়ে কিছু ময়লা আছে, সাথে ইউরেনের ঘ্রাণও আছে এখানে। আর রাস্তার এই সাইডটা কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন। আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি কাকলি মোড়ের দিকে, অর্থাৎ অনেকে বনানী মোড় যেটা বলে, বাসে নেমে বনানীর দিকে হেঁটে আসে এমন একটি জায়গায়। আর সেই সাথে আমাদের ঢাকার যে পর্ব, অর্থাৎ ঢাকার যে অংশ, এটি কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে। আর আমাদের এরপরেই শুরু হবে রাজশাহীর অংশ, অর্থাৎ ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। আমি এখন আছি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, এই যে। আর এখান থেকে আমাদের শুরু হচ্ছে রাজশাহীর পর্বটি। তার জন্য আমাদের অবশ্যই যেতে হবে রাজশাহীতে। সেজন্য আমাদের অপেক্ষা ঢাকা থেকে সকাল 6টার সময় ছেড়ে আসছে ধূমকেতু এক্সপ্রেস, যে ট্রেনটি রাজশাহী যেয়ে পৌঁছাবে বেলা 11:40। তার সময় লাগবে 5 ঘন্টা 40 মিনিট। আর এই সময়ের মধ্যে সে কভার করবে 260 কিলোমিটার পথ, আর যাত্রা বিরতি দিবে 12 জায়গায়। তাহলে আমাদের অপেক্ষা এখন সেই ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের। ছেড়ে দিল এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে, অর্থাৎ ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে আমাদের এই ধূমকেতু এক্সপ্রেস। আর ট্রেনের ভিতরের অবস্থা এই যে, পরিবেশ বেশ ভালোই আছে। তাহলে আমাদের এখন অপেক্ষা রাজশাহী পৌঁছানো, তো সেখানে যেই মোটামুটি কথা হবে। আমরা 20 মিনিট পরে এসে পৌঁছালাম এই রাজশাহী রেলওয়ে স্টেশনে। আর এখানকার পরিস্থিতি এই যে দেখুন, এখান থেকেই এই যে কি ময়লা আবর্জনা ভরা, এখানে সাইড দিয়ে দেখুন। প্রচুর পরিমাণে ময়লা এখানে ফেলানো আছে। এই যে সাইড দিয়ে কতদিন যে পরিষ্কার করেনি তারাই জানে। আর আমাদের মোটামুটি রাজশাহীর যে স্পটগুলো আমরা দেখবো তা এখান থেকেই শুরু হয়ে গেল, এই রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে। এখন আমরা বাইরের দিকে বের হবো, বাইরের পরিবেশগুলো একটু দেখার চেষ্টা করব। এই হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশনের অবস্থা। এখানটা কিন্তু আবার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে রাজশাহী রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্মের ভিতরে যেখানে ওয়েটিং জোন, এটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে ঢাকার মতোই বলা যায়। এই আর এই হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশনের ওয়েটিং জোন বা টিকিট কাউন্টার যেগুলো থাকে, এখানে যে দোকানপাটগুলো আছে, এই জায়গাটাও অনেক ক্লিন, ডাস্টবিন আছে, বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। রাজশাহী মেগা সিটি বা রাজশাহী মেট্রোপলিটনের এরিয়া, এটি হচ্ছে 95 বর্গ কিলোমিটার। এখানে জনসংখ্যার পরিমাণ 5,53,000 এবং পার স্কোয়ার ফিটে জনসংখ্যা 5,800 জন। সুতরাং বুঝতেই পারছেন লোকজনের পরিমাণ ঢাকা থেকে কত কম, যার কারণে ময়লা বা অপরিষ্কার একটু কম হওয়ার সম্ভাবনা। এই হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশনের বাইরের অংশ, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, সুসজ্জিত করা ফুলেল দিয়ে। আর এই হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশনের অবস্থা। রাজশাহী শহর শুধু পরিষ্কার পরিচ্ছন্ন নয়, গ্রিন সিটিও, মানে সবুজের শহরও বলা হয়
যেটি দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। এই যে রেলওয়ে স্টেশন চত্বরটা পুরাটাই এই সবুজে ঘেরা, খুবই ভালো একটি সময় আপনারা এখানে কাটাতে পারবেন এই যদি রেলওয়ে স্টেশনের দিকে আসেন। এই যে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে বের হওয়ার পরে ঠিকঠাক সামনের অবস্থায় দেখো, এই যে এখানে বাসটা রাখা হয়, একেবারে মেন রোড, কিন্তু এখান থেকে ঢাকাতে পরিবহনগুলো যায় বা বিভিন্ন জায়গায়, সেখানকার অবস্থা মূলত এরকম। পাশে এই যে হোটেলগুলো আছে, আমরা এখন রাজশাহীর যে বাইপাস সড়ক শহরের সেটার মধ্যে দিয়ে যাতায়াত করছি এবং এর সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করছি। রাজশাহীর যে গ্রিন সিটি, এই রোডটাতে আসলে আপনারা পুরোপুরি বুঝে ফেলবেন যেটা আসলে কি ধরনের গ্রিন সিটি। ফুলও ফুটছে দেখলাম, গাছগুলো সবুজ হয়ে গেছে বৃষ্টির কারণে, এখন বর্ষার সময় তো। আর এদিকটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অনেক, এই গাছের পাতাগুলো হয়তো এখনই পড়ছে যার কারণে এই অবস্থা। আমরা এখন যে রোডটা দিয়ে যাচ্ছি এটি কিন্তু আরো বেশি নিট অ্যান্ড ক্লিন আর বেশি সুন্দর, বিশেষ করে লাইটিং এর যে ব্যবস্থাগুলো আছে এগুলো অনেক সুন্দর লাগছে। রাতের বেলায় হয়তো আরো অনেক বেশি সুন্দর লাগে, রাতে হয়তো দেখানো সম্ভব হবে না। তো আমি মূলত যে জিনিসটা দেখতে আসছিলাম বা দেখাতে আসছিলাম সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এরকম রাস্তা কিন্তু ঢাকাতে এত ক্লিন থাকে না, যে পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন এই রাস্তা দেখা যাচ্ছে। আমি এখন অবস্থান করছি রাজশাহীর আইবাদে পদ্মা নদীর ধারে। এটি মূলত এই রাজশাহী শহরের সবথেকে বিনোদনমূলক জায়গা বলা যায়। সবথেকে বেশি মানুষ এখানে বেড়াতে আসে সব সময়ই, এটা সকাল সন্ধ্যা দুপুর বা যে কোনো দিন। তো এখানকার পরিবেশটা একটু দেখুন, এই যে এখানে কিন্তু ময়লা আবর্জনা আছেই। এই হচ্ছে এদিকার ঘাট, কাগজ টাগজগুলো ফেলানো আছে, খুব একটা যে ক্লিন করা হয়েছে তা কিন্তু মনে হচ্ছে না দেখে। এই যে অবস্থাগুলো দেখুন, এই বাঁধের ধারে এখানে বসার ব্যবস্থা আছে, আর তার আশেপাশে এই যে নোংরা কি পরিমাণ দেখুন, যে ময়লা কাগজ কেটে রাখছে, এগুলো হয়তো সরানো হয় না। এখন পদ্মা নদীতে অনেক পানি, বাতাসও প্রচুর। সব মিলিয়ে টিবাদের অবস্থা আমি দেখালাম। এই পার্ক মতন যে জায়গাটি, রাজশাহী শহরের লোকজন যেখানে বেড়াতে আসে, এখানকার অবস্থা কিন্তু খুব একটা সুখের বলা যায় না আমার মতে। এখন আপনারাই বলুন আর কি, যে ঢাকার তুলনায়, ঢাকার যে বিভিন্ন পার্কগুলো দেখলাম তার তুলনায় এখানকার অবস্থার কেমন। আমি এখন অবস্থান করছি রাজশাহীর মুক্তমঞ্চ যে জায়গাটা সেখানটিতে। তো এখানে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, খুব বেশি বলা যাচ্ছে না। আর এটাও কিন্তু পদ্মা নদীর ধারে, একবারে পদ্মা নদীর গা ঘেঁষে বলতে পারেন যে পদ্মা নদীর সাথেই। এটাও বেশ সুন্দর একটা জায়গা, আপনারা আসতে পারেন, ঘুরতে পারেন। আর এই যে এখানে সার্বিক পরিস্থিতি, কখন যে ক্লিন করা হয়নি, এই যে এখানে কফির কাপ বা চার কাপটা ফেলানো আছে। আর এখানে যে দোকানপাটও বা স্টলগুলো বসে, তো যার কারণে এখানকার অবস্থা এরকম। তাছাড়া সার্বিকভাবে ঠিকই আছে আমার মনে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি বলা যায়। এখানে অবশ্যই এখন কোনো লোকজন নেই, হয়তো সন্ধ্যার দিকে লোকজন এখানে বেশি হয়। আমি এখন অবস্থান করছি রাজশাহীর পদ্মা পার্ক বা পদ্মা গার্ডেন যে জায়গাটা বলে, এটিকে পৌর পার্ক হিসেবেও ধরা যায়, সেটির একটু অবস্থান দেখুন। সামনে পদ্মা নদীর পানি একবারে চলে আসছে পার্কের গা পর্যন্ত। এই যে মনে হচ্ছে মাত্র ক্লিন করা হলো এখনো, তার কারণে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। এখন যদিও বালিটালি আছে, যেহেতু পদ্মা নদীর ধারে, নদীতে তো বালি থাকবেই। এই পার্কটিতে লোকজনের সংখ্যা অনেক বেশি দেখা যাচ্ছে, কারণ এখানে একটু গাছ টাছ বেশি, তো শীতল পরিবেশ আর কি এখানটায়, যার কারণে লোকজনের আনাগোনা বেশি। তাছাড়া এখানে ফুডকোর্টের সংখ্যা অনেক বেশি। আমি এখন অবস্থান করছি রাজশাহীর মূল যে কাঁচা বাজার, সাহেব বাজার, পাইকারি বাজার বসে। এই যে পাইকারি মালটা নিয়ে যাচ্ছে এখান থেকে, যে এইগুলো সেই মূল যে পাইকারি বাজার রাজশাহীর কাঁচা বাজার, সেখানটাতে আছি। আর এখানকার পরিবেশটা একটু আমরা দেখার চেষ্টা করি। এই সাইডে
এই যে একটা আবর্জনা আছে এখানে, চারিদিকের পরিস্থিতি এরকম। মূলত এই বাজারের পরিস্থিতি একেবারে ওরকমই আর কি। অন্য দিকে যে বাজারগুলো হয়, অর্থাৎ আমরা কারণ বাজারের মধ্যে যেমন দেখছি, অনেকটা সেরকমই আর কি। আসলে আমি মনে করি এই কাঁচা বাজার টাইপের জায়গা প্রায় সব জায়গায় একই ধরনের। এখানে পার্থক্য তেমন কিছু নেই, আবর্জনা ময়লা যা থাকার তা প্রায় একই ধরনভাবেই থাকে আর কি সব জায়গায়। সেই কলেজ আমরা প্রবেশ করলাম রাজশাহী কলেজের ভিতরে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা ঢাকার কোনো কলেজ এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। আমরা দেখি এই সাইডটা, যে জায়গাগুলো, আর মূল ভবন তো এই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা বলতেই হয়। সত্যি কথা বলতে এখানে নোংরা বলতে আমি এখনো পাইনি, এতক্ষণ ধরে এর মধ্যে ঘুরছি। বেশ চমৎকার। আপনারা অবশ্যই রাজশাহীতে এলে রাজশাহী কলেজে একবার ঢু মারবেন, খুবই ভালো লাগবে। খুবই রাজশাহী কলেজ গ্রন্থাগার একেবারে নিট অ্যান্ড ক্লিন। জাস্ট এই পাতাগুলা ধরে পড়ছে, এখন শুকনা পাতা তো এই জন্য। তাছাড়া খুবই চমৎকার পরিবেশ এখানে। একেবারে ব্রিটিশদের সেই বিল্ডিংগুলাই ব্যবহার হচ্ছে এখানে। রাজশাহী শহরের যে ফুটওভার ব্রিজগুলা, এগুলোও কিন্তু একটু আলাদা ধরনের, একটু বেশ ডিজাইন করা সুন্দর। আমাদের ওখানকার মতন তো একেবারে লাল মতো রং করা বা নষ্ট হয়ে যাওয়া এরকম না আর কি এগুলা। সাহেব বাজার বড় মসজিদ স্থাপিত 1857 সাল। রাজশাহীর যে কটা উন্নত জায়গা আছে তার ভিতরে এটি একটি। এটাকে 0 পয়েন্টও বলা হয় খুব সম্ভবত। আর এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি, যদিও এখনও এখানকার বাজারঘাট ওইভাবে বসেনি। তারপর আমি একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আশপাশটা অবস্থা। এখানেও যদি দেখায়, বাজার তো মূলত আরও একটু পরে লাগবে, 2 ঘন্টা পরে টরে। তো তার তো আন্দাজ একটা করা যায় যে এখন আসলে কেমন পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা। এইটা হচ্ছে রাজশাহীর সব থেকে বিখ্যাত জায়গা আর কি শহরের মধ্যে, যেটা বলে বাটার মোড়। মানে এমন কোনো লোক নেই যে এইখানে অন্তত একবার এসে ঢু মেরে যায় না। তো এখানেও পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি আর কি, খুব যে বেশি ভালো তা বলা যাবে না, কারণ কনস্ট্রাকশনের কাজ চলছে। রাজশাহী হচ্ছে রাস্তার রাজা যেটা বলা যায় আর কি। প্রত্যেকটা রাস্তা নিট অ্যান্ড ক্লিন, বিশেষ করে মেন সড়কগুলো আর কি। সব কিছু ঘোরাঘুরি শেষ করে আমি আবারও চলে আসছি এই রাজশাহী রেলওয়ে স্টেশনে, কারণ এখান থেকে আমি এখন ফিরে যাব ঢাকাতে পদ্মা এক্সপ্রেস ধরে। যাক, আজকে রাজশাহী শহর তো ঘুরে দেখালাম, আর সেই সাথে ঢাকা শহরও ঘুরে দেখালাম। আপনাদেরই বলতে হবে আসলে ঢাকা কতটা অপরিষ্কার এবং কতটা নোংরা, এবং রাজশাহী কতটা পরিষ্কার এবং কতটা পরিচ্ছন্ন, এটা আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম। আমি যথেষ্ট পরিমাণ দেখানোর চেষ্টা করেছি। আর আপনারা হয়তো আরেকটা বিষয় খেয়াল করেছেন, আমি কিন্তু মোটামুটি মূল সড়ক এবং প্রধান জায়গাগুলোতে থাকার চেষ্টা করেছি। খুব একটা বেশি ভিতরে অলিগলির ভিতরে আমি ঢোকার চেষ্টা করিনি, কেননা বাংলাদেশের প্রত্যেকটি শহরেরই অলিগলি প্রায় একই রকম। মানে এটা বলার আসলে আর কোনো প্রশ্ন রাখে না। আর আজকের এই ভিডিও করতে করতে আরেকটি টপিকস কিন্তু এখান থেকে বের হয়ে আসছে। বলুন তো সেটা কি? দারুণ একটি টপিকস এখান থেকে বের হয়ে আসছে, আমি সেটা নিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আজকের এই ভিডিওটি আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। তো আজকের এই ব্যতিক্রমধর্মী প্রচেষ্টা এবং পরিশ্রম আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সেই সাথে বিদায় নিচ্ছি আমি আজকের এই ব্যতিক্রমধর্মী টপিকস নিয়ে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে। আল্লাহ হাফেজ।